চিন্ময় দাসকে গ্রেফতার নিয়ে দেখেছেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছেন, একজন সিনিয়র আইনজীবী যিনি মারা গিয়েছেন, সাইফুল ইসলাম। তো তার এই ঘটনাকে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম একদম নেকেটলি প্রচার করছেন যে তিনি চিন্ময় দাসের আইনজীবী ছিলেন, যেটি একেবারেই অসত্য আমরা জানছি। কিন্তু এই যে ভারতীয় গণমাধ্যমগুলো নৈতিকতার বিসর্জন দিয়ে তারা যেই সাংবাদিকতা করছেন, এটা কি আসলে সাংবাদিকতার কোন অ্যাঙ্গেলে আসলে এটা ঠিক? না, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে কি, আমরা যত সহজ করে গণমাধ্যমের কথাটা বলি বা গণমাধ্যমকে ডিফাইন করতে চাই বা গণমাধ্যমের ভূমিকাকে বুঝতে চাই, বিষয়টা এত সহজ নয়। আমরা অনেক সময় গণমাধ্যমে খুব ওভার রোমান্টিসাইজ করি যে গণমাধ্যম যে একটি গিভেন সিচুয়েশনে, একটা পার্টিকুলার পলিটিক্যাল কনটেক্সটে, একটা ইকোনমিক ফ্রেমওয়ার্কে কাজ করে, সেই বিষয়গুলোকে আমরা আসলে ওই এলিমেন্ট হিসেবে আলোচনায় না এনে একপাক্ষিকভাবে লিনিয়ারলি গণমাধ্যমকে, যে গণমাধ্যম আমাদেরকে তথ্য দিবে, সত্য তথ্য দিবে, কিন্তু কতটুকু সত্য তথ্য দেয় এবং দিতে পারে এবং দেওয়ার সম্ভব, সেই বিষয়গুলো আমরা আলোচনায় আনি না। সাধারণভাবে আমরা সেভাবে দেখতে অভ্যস্ত। আপনি যদি ওই ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যান, তাহলে দেখবেন যে গণমাধ্যম আসলে যেভাবে আমরা এটাকে সাংবাদিকরা বা গণমাধ্যম যে ম্যান্ডেটটা এনজয় করে, এই ম্যান্ডেটটা এনজয় করার কথা না। আমি যদি খুব খুব ক্রিটিক্যাল হই, আমি এটাই বলবো যে গণমাধ্যম যেভাবে যে ম্যান্ডেট এনজয় করে, সেই ম্যান্ডেটটা কিন্তু তারা পায় সাংবাদিকতার কাজ বা তথ্য বিতরণের যে কাজ, সেই কাজটি পায় তার এথিক্যাল এক্সারসাইজের মধ্য দিয়ে। যদি সে এথিক্যালি এক্সারসাইজ করে, তাহলে সেই ম্যান্ডেটটা সে পাওয়ার কথা। কিন্তু সেই এথিক্যাল এক্সারসাইজ যদি না হয়, তাহলে সে কিন্তু আর সেই ম্যান্ডেটই থাকে না জার্নালিজম করার। এখন আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে গণমাধ্যমগুলো, আপনি যদি অতীত ইতিহাসের দিকে যান, পার্টিজান প্রেস কিন্তু আমেরিকাতে একেবারে পার্টিজান প্রেস ছিল। সেই পার্টিজান প্রেস থেকে কিন্তু ধীরে ধীরে অনেক সময় নিয়ে পরবর্তী সময়ে গণমাধ্যমগুলো তার নিজস্ব স্বার্থে, যে তারা সমাজে সমাদৃত হওয়ার জন্য, তাদের আপনার ওই প্রফেশনাল র্যাঙ্ক সেটাকে বাড়ানোর জন্য ধীরে ধীরে কিন্তু যখন ওই আপনার কলাম্বিয়া ইউনিভার্সিটিতে জোসেফ পুলিজার যখন জার্নালিজম ডিপার্টমেন্ট করলেন, সেই ডিপার্টমেন্ট 1904 সালে এবং সেটা 1913 সালে গিয়ে সে প্রোগ্রাম শুরু হলো। তখন দেখলেন যে জার্নালিজম যে পার্টিজানশিপের মধ্য দিয়ে চলছে, এভাবে যদি চলে তাহলে তো ডিগনিটি সমাজে তৈরি হবে না। তো সেখান থেকেই কিন্তু এটাকে ডিগনিফাইড করার জন্য আপনার যে ক্যানন অফ জার্নালিজম নামে অনেক লেখালেখি আছে। সে ক্যানন অফ জার্নালিজম, যে জার্নালিজম তাহলে কীভাবে চর্চিত হতে হবে, তখন থেকেই আপনার এই যে থিওরি অফ অবজেক্টিভিটি বা অন্যান্য যে বিষয়গুলো, এথিক্যাল ইস্যুসগুলো, প্রিন্সিপালসগুলো, সেগুলোকে সামনে নিয়ে আসা হলো যে এর মধ্য দিয়ে যদি চর্চা করা হয়, তাহলে সেটাই হবে একটা ডিগনিফাইড প্রফেশন, ডিগনিফাইড এক্সারসাইজ। আদারওয়াইজ মানে এটা কিন্তু ইতিহাসে পার্টিজান ছিল, ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন সময় তাদের নিজস্ব। এখন এই যে দীর্ঘ সময় থিওরি অফ অবজেক্টিভিটি, এটা দ্বারা আমরা সাংবাদিকতার চর্চার কথা বলেছি দেশে বিদেশে সব জায়গায়, সেটা একটা মোরাল, একটা আইডিয়াল হিসাবে কাজ করে এবং সেটাও কিন্তু একটা নর্মেটিভ স্ট্যান্ডার্ড। সেটা যে আপনি তাৎক্ষণিকভাবে অর্জিত হয় তাও কিন্তু নয়, এটা একটা স্পেকট্রামের মতো। আপনি রিলেটিভলি কেউ হয়তো 50% অর্জন করতে পারে, কেউ 60% পারে, কেউ 70% পারে, বাট একটা আইডিয়াল গণমাধ্যম মাস্ট ট্রাই টু রিচ 100%, কিন্তু সেটা হয়ে ওঠাটা খুব কঠিন। যে কারণে এই আপনার অবজেক্টিভিটি দ্বারা যেখানে আপনার উদ্বুদ্ধ হওয়ার কথা সাংবাদিকতা, কিন্তু আমরা দেখেছি কি ক্যাপিটালিস্টিক ইকোনমি এবং পলিটিক্যাল ইন্টারেস্ট, এই সমস্ত বিষয়গুলো এবং ওনারশিপের যে পলিটিক্যাল ইডিওলজিক্যাল সেট আপ, এই বিষয়গুলো গণমাধ্যমকে আসলে আর গণমাধ্যম রাখেনি। এই যে ওভার রোমান্টিসাইজেশন, আমাদের ওভার রেটিং আমি বলবো গণমাধ্যম বিষয়ক, সেই বিষয়টি আসলে আর নাই, প্র্যাকটিক্যালি নাই। তো সেই প্র্যাকটিক্যালি না থাকার কারণে আজকে কী হচ্ছে, আজকে যে কোনো ঘটনাই কিন্তু আপনি থ্রো দ্য লেন্স অফ ইউর ওনারশিপ, থ্রো দ্য লেন্স অফ ইউর পলিটিক্যাল আইডিওলজি, থ্রো দ্য লেন্স অফ ইউর ইকোনমিক সেট আপ, তার মধ্য দিয়ে আপনি দেখতে অভ্যস্ত দেখেন। তো সেটা দেখতে গেলে কী হবে, তাহলে আপনার ডিস্টর্টেড জার্নালিজম হবে, তাহলে আপনি ওই মিস ইনফরমেশন হবে, তাহলে আপনার ডিসইনফরমেশন হবে। তা আজকে যে বিষয়টি আপনি এখানে এনেছেন, আপনি জাস্ট ওই লেন্স দিয়ে এই বিষয়গুলোকে যদি অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন ইন্ডিয়ান গণমাধ্যম এই বিষয়টাকে এইভাবে বলছে, কেন অন্যান্য জায়গায় ওই যে আপনার আইনজীবীকে যে আপনার অ্যাসিস্ট্যান্ট পিপি উনি, তাই না, কিন্তু ওনাকে তুলে ধরা হলো যে আপনার চিন্ময় সাহেবের আইনজীবী, লয়ার হিসেবে দেখানো হলো। এই বিষয়গুলো ওখান থেকেই আপনি খুঁজে পাবেন, ওখানেই পলিটিক্যাল ইন্টারেস্টটা কার।
এবং সেটা দিয়ে কি অর্জন করতে চায়। শুধু আইনজীবী না, বিষয়টা দেখানো হয়েছে এমন ভাবে যে তিনি তার আইনজীবী, তার মানে হচ্ছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে মারা হচ্ছে, তাদের উপরে আঘাত করা হচ্ছে না। তাহলে ওইটাই আমি বলছি যে এই যে টোটাল যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটার ডিনামিক্সগুলো কী কী, এলিমেন্টগুলো কী কী, যে একটি সরকার 5ই আগস্টে চলে গেছে, নতুন একটি সরকার এসছে, দেশের সার্বিক অবস্থায় বিভিন্ন জায়গায় আপনার কার্যক্রম চলছে, এমত অবস্থায় বিভিন্ন ঘটনার উত্থান ঘটছে, এবং সেই উত্থান ঘটনায় কোন ঘটনা কাকে কতটুকু পাইয়ে দেবে, কোন গণমাধ্যমকে কতটুকু স্বার্থ ধরিয়ে দিবে, এবং কোন গণমাধ্যম কার কতটুকু স্টেক ওখানে আছে। কারণ গণমাধ্যমগুলোর চরিত্র বৈশিষ্ট্য তো আমরা অ্যানালাইসিস করলে সেই বিষয়টা দিয়েই যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ওখানে দেখা যাবে যে এগুলো উদ্দেশ্য প্রণোদিত, এগুলো উদ্দেশ্য প্রণোদিত, এবং তাদের ইন্টারেস্টের ম্যাক্সিমাইজ করার জন্যই কিন্তু এই ধরনের উপস্থাপনা। আমি শুধু ইন্ডিয়ান গণমাধ্যমে বলবো না, অন্যান্য গণমাধ্যম যদি যেটা করে, এবং আমাদের দেশের কোনো গণমাধ্যম যদি করে, এটা হয়তো একটা পার্টিকুলার কেস, কিন্তু এই পার্টিকুলার কেসটাই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকটা জায়গায়। আমাদের দেশের গণমাধ্যমও কিন্তু আপনার এই সমালোচনার বাইরে নয়। তারা যে নেগেটিভ নিয়ে কাজগুলো করছেন আসলে, তো সেই নেগেটিভগুলো আসলে কতখানি শঙ্কার আসলে আমাদের এই সিচুয়েশনে, এই বর্তমান প্রেক্ষাপটে? না, অফকোর্স মিডিয়া ইজ এ ভেরি পাওয়ারফুল টুল, এটা তো আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই, তাই না? এখন এটা কতটুকু গণমাধ্যম নয় সেটা হয়তো অন্য বিতর্ক, বা এরা কতটুকু আপনার ওই যে ক্যানন অফ জার্নালিজম বা প্রিন্সিপালস অফ জার্নালিজম সেগুলো মেনটেন করে না করে, সেটা কিন্তু অত বিচার্য নয়। কারণ তার যে তথ্য সে উপস্থাপন করছে, সেই তথ্য তো তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং আপনি জানেন যে আজকাল আমরা কনভার্জেন্ট জার্নালিজমের যুগে বসবাস করি। আজকে আমাদের বিয়ন্ড বাউন্ডারিজ, এভরিথিং গোজ বিয়ন্ড বাউন্ডারিজ। মুহূর্তের মধ্যে আপনি আপলোড করছেন, এটা চলে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে। অতএব এটা আমাদের জন্য খুবই শঙ্কার, খুবই আতঙ্কের বিষয়। আমি বলবো যে আপনার এই ধরনের অপতথ্য যদি ছড়িয়ে যাচ্ছে, এই গেলে যেটা হয় সেটা হলো যে আপনার ইন্টারেস্ট গ্রুপগুলোর মধ্যে অ্যালায়েন্স তৈরি হবে, তাই না? যে বেস্টেড ইন্টারেস্ট গ্রুপগুলোর মধ্যে অ্যালায়েন্স তৈরি হবে, পক্ষে হবে বিপক্ষে হবে, সব দিক থেকেই হবে। এবং এগুলো এই শব্দের খেলা, বয়ানের খেলা, যেটা আমরা বলছি যে একটা শব্দ দিয়েই তো সাংঘাতিক রকমের উলট পালট করে দেওয়া যায়। আমরা ওখানেই তো দেখেছি, আইনজীবীটা হচ্ছে রাষ্ট্রের, আইনজীবীটা হচ্ছে ওনার, এই শব্দটুকুই কিন্তু পুরো বয়ানটাকে রিভার্স করে দিয়েছে। অতএব সেই জায়গাগুলো খুবই শঙ্কার। কারণ অ্যালায়েন্স যখন হবে, মানে যাদের স্বার্থ কাছাকাছি বিরাজমান, তাদের মধ্যে যখন অ্যালায়েন্স হবে, এবং আমাদের আজকাল যেহেতু সব কিছুই পলিটিক্যাল ইন্টারেস্ট দ্বারা ড্রাইভেন হচ্ছে, অতএব সেখানে অনেক ধরনের ক্যাওটিক সিচুয়েশনের দিকে এটা নিয়ে যেতে পারে। অতএব আপনার অপতথ্য বা মিস ইনফরমেশন, গণমাধ্যমের একটি যথার্থ গণমাধ্যমের ভূমিকা কিন্তু সাংঘাতিক। একটি যথার্থ গণমাধ্যম যেটি সত্যিকার ম্যান্ডেট নিয়ে যে আপনার বৃহত্তর জাতিরাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য সাংবাদিকতা করবে, যথার্থ গণমাধ্যম হিসেবে তার দায় দায়িত্ব কিন্তু অনেক। এই সিনারিওতে আমরা কি করতে পারি, এই বিষয়গুলো আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। এরপরে সংখ্যালঘু এই যে তত্ত্বটা, এই তত্ত্ব দিয়ে কি আসলে বাংলাদেশকে ভাগ করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই